ধরুন আপনাকে জিজ্ঞেস করা হলো স্কুলে টিচারদের ইউনিফর্ম থাকা উচিত বলে আপনি মনে করেন, মানে একটি ফিক্সড ইউনিফর্ম থাকা উচিত বলে কি আপনি মনে করেন? এর উত্তর তিন রকমের হতে পারে। যদি সত্যিই আপনি মনে করেন যে থাকা উচিত, তাহলে হ্যাঁ বলছেন। যদি মনে করেন থাকা উচিত নয়, তাহলে না বলছেন। কিন্তু এই দুটো মিশিয়ে বললে সব থেকে ভালো। এবার এটি আপনার পার্সোনাল চয়েস, আপনি নিজের ইচ্ছা মতো অ্যান্সারটি চুজ করবেন। তবে আলোচনাটি পুরোটা শুনতে হবে, এর মধ্যে থেকে যেটা আপনার কমফোর্টেবল মনে হয় মানে বলার জন্য এবং আপনার মতের সঙ্গে যেটা মিলবে সেটি বলবেন, ঠিক আছে? তাহলে আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি টিচারদের একটা নির্দিষ্ট ড্রেস বা ইউনিফর্ম থাকা উচিত বলে আপনি মনে করেন? তাহলে ধরা যাক আপনি হ্যাঁ বলতে চাইছেন, তাহলে কি বলবেন? হ্যাঁ স্যার, আমি মনে করি শিক্ষকদের ইউনিফর্ম থাকা উচিত। এতে একটা ঐক্যের ভাব তৈরি হয়। যেমন ছাত্রছাত্রীদের যেমন থাকে এক ধরনের ড্রেস পরে সবাই আসে, সেরকম একটা ঐক্যের ভাব তৈরি হয়। ইউনিফর্ম শিক্ষকদের মধ্যে পেশাদারিত্ব আনে, সমতা আনে। তাছাড়া এটা এটা শিশুদের শেখায় যে প্রত্যেক কাজের একটি নিয়ম আছে, একটি শৃঙ্খলা আছে, সম্মান আছে। এতে এতে করে আরো একটা সুবিধা হচ্ছে যে আহ, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ধরা যাক একজনের অনেক বেশি পয়সা বলা মানুষ আর কি, তো তিনি খুব ভালো ভালো ড্রেস পরে আসছেন, দারুণ জামা, দারুণ মানে ব্র্যান্ডেড জিনিসপত্র পরে আসছেন। পাশের জন যিনি, তার হয়তো অতটা ব্যাকআপ নেই, তো তিনি হয়তো একটু ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে পারেন। বিশেষ করে ধরুন মেয়েদের ক্ষেত্রে একজন দারুণ দারুণ শাড়ি পরে আসছে রোজ আর কি, হ্যাঁ, পাশেই যে সহকর্মী বসে আছেন তার হয়তো অতটা আর্থিক অবস্থা ভালো নয় বা ব্যাকআপ নেই অতটা, যে কারণে অতটা দেখনদারির মধ্যে উনি যেতে পারেন না, কিন্তু তিনি দেখা যাচ্ছে গুটিয়ে থাকছেন। তো এই ব্যাপারগুলো থাকে না। এই এই জিনিসগুলো যেরকম ছাত্রদের মধ্যেও ঠিক, একইভাবে কিন্তু টিচারদের মধ্যেও। এখানে কোনো একটা ইউনিফর্ম হয়ে গেলে কি হচ্ছে, সেখানে আর কোনো বৈষম্য থাকছে না, সবাই একই ড্রেস পরে আসছে। এই উত্তরের মাধ্যমে কি বুঝবে ইন্টারভিউয়ার? যে আপনি খুব শৃঙ্খলা প্রিয় এবং নিয়ম মেনে চলতে ভালোবাসেন। এবার ধরা যাক আপনি উল্টো উত্তরটা দেবেন যে না, আমি মনে করি না এরকম ইউনিফর্ম থাকা উচিত। তখন আপনি কি বলবেন? যে স্যার, আমার মতে শিক্ষকদের জন্য নির্দিষ্ট ইউনিফর্মের কোনো প্রয়োজন নেই। কারণ শিক্ষকতার সৌন্দর্য তো পোশাকে নয়, বরং আচরণে, জ্ঞানে। একজন শিক্ষক তার পোশাক যাই হোক না কেন, তিনি যদি শৃঙ্খলাপূর্ণ হন, তিনি যদি শ্লীল পোশাক পরে আসেন, তিনি যদি সৎ হন এবং আদর্শ হন, তাতেই ছাত্ররা অনুপ্রাণিত হবে। ছাত্ররা কখনো তাদের ড্রেস দিয়ে এতটা ভাবে না। তবে শালীন এবং পরিষ্কার পোশাক পরবে প্রত্যেকজন শিক্ষক বা শিক্ষিকা, এটাই কাম্য। এই উত্তরে কি বুঝবে ইন্টারভিউয়ার? যে তুমি খুব চিন্তাশীল, তুমি খুব আত্মবিশ্বাসী এবং স্বাধীন মতামত দিতে পারো আর কি, হ্যাঁ। এবার তুমি যদি দুটো মিঙ্গল করে বলতে চাও, সব থেকে ব্যালেন্সড এবং আইডিয়াল অ্যান্সার কি হতে পারে? যে স্যার, আমার মনে হয় শিক্ষকদের জন্য সম্পূর্ণ ইউনিফর্ম বাধ্যতামূলক না হলেও একটা ড্রেস কোড থাকা উচিত। কারণ শিক্ষক তো সমাজের একজন আদর্শ ব্যক্তিত্ব, তাই পোশাকে শালীনতা, সরলতা, পরিচ্ছন্নতা ইত্যাদি থাকা খুব প্রয়োজন। এতে ছাত্রদের মধ্যে শৃঙ্খলা, সম্মানের বোধও তৈরি হবে। তবে একই সঙ্গে শিক্ষকরা যেন আরামদায়ক ভাবে পড়াতে পারেন, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আহ, কোনো টিচার হয়তো, এখন যদি বলা হয় যে ধুতি পাঞ্জাবি পরে আসতে হবে ছেলেদের আর কি, তাহলে সেক্ষেত্রে তো পড়াতেই পারবে না শিক্ষকরা। তার কারণ হচ্ছে তারা কমফোর্ট ফিল করবে না। বা সমস্ত মেয়েদের যদি বলে দেওয়া হয় যে শাড়ি পরেই আসতে হবে, সালোয়ার কামিজ চলবে না, তো তাহলে সেক্ষেত্রেও কিন্তু আসল যে শিক্ষাদানটা সেটা কিন্তু ব্যাহত হবে। শাড়ি এবং সালোয়ার কামিজ এর মধ্যে কিন্তু কোনো রকমের বৈষম্য থাকাই উচিত না, আমার এটা ব্যক্তিগত মত আর কি। ভদ্রভাবে পড়লে, শালীন ভাবে পড়লে দুটোই খুব ভদ্র পোশাক। আমি যদি মনে করি অশালীন ভাবে পরবো, তাহলে দুটোতেই অশালীন হওয়া যায়। আমি যদি মনে করি দুটোই শ্লীল উপায়ে পরবো, তাহলে দুটোতেই শ্লীল হওয়া যায়। আমি শ্লীল কথাটাকে শিক্ষকতার মাপকাঠিতে বলছি, যদিও আমি মনে করি না কোনো শ্লীলতা বা অশ্লীলতা বলে কোনো মাপকাঠি হয়। আমি টিচারদের মানে শিক্ষক সুলভ যে চেহারা বা ইমেজ, তার বিনিময়ে আমি শ্লীল অশ্লীল কথাটা বলছি, ওকে। তাহলে এখন যদি বলে যে সবাইকে শাড়ি পরে আসতে হবে, তাহলে এটাও কিন্তু মানে সেই ফতোয়া জারিটাও কিন্তু ঠিকঠাক নয়। কারণ অনেকেই আছে যে শাড়িতে কমফোর্টেবল নন, অনেক দূর থেকে আসছেন, তারা অকেশনালি হয়তো শাড়ি পরেন সপ্তাহে একদিন বা দুদিন, কিন্তু প্রত্যেকদিন তাদের পক্ষে শাড়ি পরা সম্ভব নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আহ আহ, সালোয়ার কামিজ পরতেই পারেন তারা। তো আমাকে এমন একটা ড্রেস সরকার বলে দিচ্ছে যে আমি ভালো করে পড়াতেই পারছি না, আমার সবসময় ওই ড্রেস, তার যে আনইজি ফিল হওয়া, সেটা নিয়ে আমি যদি ব্যতিব্যস্ত হয়ে থাকি, তাহলে তো আর আমার পড়ানোই হবে না, হ্যাঁ। তাহলে সবকিছুই করতে হবে শালীনতা বজায় রেখে করতে হবে। এবার তাহলে এই যে আপনি ব্যালেন্সড উত্তরটা দিচ্ছেন,
এর মধ্যে কিন্তু আরেকটা কথাও আপনি বলে দেবেন, বিশেষ করে আপনি যদি মেয়ে হন অবশ্যই বলে দেবেন যে হ্যাঁ, শাড়ি এবং সালোয়ার কামিজ আমি দুটোই পরে যাব, কিন্তু যদি আমার হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস তার যদি পারমিশন থাকে তবেই। বহু স্কুলে কিন্তু এরকমও হয় যে শাড়ি পরা ছাড়া আসা হবে না। তো ইন্টারভিউ বোর্ডে আপনি চাকরি পাওয়ার পরে যা ইচ্ছা করুন, হেডমাস্টার মশাইয়ের সঙ্গে মারামারি করুন বা হেডমিস্ট্রেসের সঙ্গে মারামারি করুন, যাই করুন, ইন্টারভিউ বোর্ডে আপনি এটুকু বলে দেবেন যে আমি জব পাওয়ার পরে আমি আমার হেডমাস্টার মশাইয়ের নির্দেশ মতোই সেটি করবো আর কি। মানে যদি শাড়ি পরারই শুধুমাত্র অনুমতি থাকে, অন্য কিছু না থাকে, তাহলে সেটা মানতে আমি বাধ্য থাকবো, এটি বলে দেবেন। তারপরে আপনি হেডমাস্টারের সঙ্গে বা হেডমিস্ট্রেসের সঙ্গে মারামারি করুন, সেটা পরের ব্যাপার, আপনি আগে চাকরিটা পেয়ে নিন। ওকে, মানে ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনাকে কিন্তু এগুলো বলতে হবে। তাহলে এই যে ব্যালেন্সড অ্যান্সারটা দিলেন দুটোকে মিশিয়ে, এতে কি প্রমাণ হলো? যে আপনি খুব ভারসাম্যপূর্ণ, বাস্তববাদী এবং শিক্ষকের মর্যাদাও আপনি বোঝেন। উত্তর দেওয়ার পরে হাসি মুখে যোগ করুন যে স্যার, স্কুলের নীতিমালা অনুযায়ী আমি সবসময় মানিয়ে নিতে পারবো। ওই যে হেডমাস্টার মশাইয়ের কথা যেটা বললাম, স্কুলের নীতিমালা অনুযায়ী বা স্কুলের অর্ডার অনুযায়ী আমি সেগুলোকে ঠিক তৈরি করে নিতে পারবো নিজেকে। ঠিক আছে, এতে করে ইন্টারভিউয়াররা বুঝবে যে আপনি খুব সহযোগিতাপূর্ণ এবং খুব পরিপক্ক মনের অধিকারী। ওকে, আপনি আদিবাসী এলাকায় চাকরি পেলেন কিন্তু ভাষাই বুঝতে পারছেন না ঠিক করে, আপনি কি পড়াবেন, চাকরি করবেন সেখানে? উত্তর কি হবে? স্যার, প্রথমেই আমি তাদের ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান দেখাবো। আমি স্থানীয় শিক্ষক বা ছাত্রদের মাধ্যমে ধীরে ধীরে তাদের ভাষাটা শিখবার চেষ্টা করব, অন্তত কাজ চালানোর মতো। ছবি, অঙ্গভঙ্গি, চার্ট, গল্প, ভিজুয়াল পদ্ধতি ব্যবহার করে পড়াবো, যাতে ভাষার বাধা অনেকটাই কমে আসে। ধৈর্যের সঙ্গে আমি বারবার বোঝাবো এবং শিক্ষাকে আনন্দময় রাখতে চাইবো, যাতে বাচ্চারা ভয় না পায়। ভাষাগত যে পার্থক্য, সেই পার্থক্যকে আমি বাধা নয়, বরং নতুন শেখার সুযোগ হিসেবে নেব। আমি অতিরিক্ত ক্লাস, বিনা পয়সায় টিউশন, বই খাতা জোগাড়ে সাহায্য করা ইত্যাদির মাধ্যমে তাদের সঙ্গে মিশে থাকার চেষ্টা করব। তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলব, যাতে তারা বড় হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। এই যে আমি মাঝখানে একটা কথা বললাম যে বিনা পয়সায় টিউশন, এটাকে আপনি বাদ দিতেও পারেন, কারণ টিউশন কথাটাই টিচারের সঙ্গে যায় না, যেহেতু সংবিধান বিরোধী। যাই ওইটাকে বাদ দিতে পারেন, আপনি বলতে পারেন আমি অতিরিক্ত সময় দেব, এটা বলতে পারেন। ওকে, আপনাকে প্রশ্ন করা হলো, ধরুন আপনি একটি স্কুলে চাকরি করছেন, তারপরে ট্রান্সফারের জন্য আবেদন করেছেন এবং সেটা গ্র্যান্টেড হয়েছে। তো সেক্ষেত্রে আপনি আপনার স্কুল ছেড়ে চলে যাবেন, তো আপনার কেমন মনে হবে যে একটি স্কুলে আপনি একটি পোস্ট দখল করেছিলেন, আপনি বাচ্চাদের সার্ভ করতেন, তো সেখানে হঠাৎ করে সেই পোস্টটি যে ফাঁকা পড়ে থাকবে, এই বিষয়ে আপনার মত কি? উত্তর কি হবে? স্যার, আমি জানি একজন শিক্ষক ট্রান্সফারে যদি চলে যান, সেক্ষেত্রে কিন্তু বিদ্যালয়ে সাময়িকভাবে অসুবিধার সৃষ্টি হয়। তাই আমি চেষ্টা করব যাবার আগে আমার সমস্ত ক্লাসের সমস্ত পাঠ পরিকল্পনা, সমস্ত নোটস, সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সঠিকভাবে সাজিয়ে রেখে যাওয়ার, যাতে করে নতুন শিক্ষক সহজেই দায়িত্ব নিতে পারেন। আমি সহকর্মী এবং শিক্ষকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করব, যাতে ছাত্রদের পড়াশোনায় কোনো রকমের কোনো ক্ষতি না হয়। আমার বিশ্বাস একজন দায়িত্বশীল শিক্ষক শুধু নিজের কাজ শেষ করেই চলে যায় না, বরং বিদ্যালয়ের ধারাবাহিকতা বজায় রাখবার চেষ্টা করেন এবং ছাত্রদের কোনো ক্ষতি হতে দেন না। এই যে আপনি চলে যাচ্ছেন, আপনি ট্রান্সফারে চলে গেলেই কিন্তু বিদ্যালয়ের ক্ষতি একদম হবেই, অবশ্যম্ভাবী সেটা। কিন্তু বাচ্চাদের ক্ষতিও তো হবে তাহলে। তাহলে সেক্ষেত্রে আপনাকে জাস্টিফাই করার কোনো জায়গা নেই এই প্রশ্নটি। আপনার এটিই শুধুমাত্র বলতে হবে যে আমি যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে যাব এবং পাঠ পরিকল্পনা থেকে সমস্ত কিছু এভরিথিং আমি সমস্ত কিছু রেডি করে দিয়ে যাব। উত্তরটি কি করে দিচ্ছেন সেই ব্যাপারটা শুধু দেখবেন ওনারা। ওনারাও খুব ভালো করে জানেন যে সুযোগ পেলেই আপনি ট্রান্সফারে পালাবেন। আপনি মুখে যতই বড় বড় কথা বলুন না কেন, ওরা খুব ভালো করে জানে যে আপনার যদি দূরে চাকরি হয়, ট্রান্সফারে আপনার পোস্ট ফেলে রেখে আপনি পালাবেন। কিন্তু আপনি ওই মুহূর্তে ইন্টারভিউ বোর্ডে কি করে প্রশ্নটা ট্যাকল করছেন, উত্তরটা দেবেন, সেটাই কিন্তু ওখানে বিচার্য বিষয়। ভালো করে রেডি করে যাবেন এগুলো। আজকের ভিডিও এই পর্যন্তই। স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, যে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া বা যে কোনো পরামর্শের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।